কেন আবার আপনাদের ওয়েলকাম করতে? তো অটোতে আসতে কোনো অসুবিধা হয়নি তো? বেয়াদব ছেলে, এইসব তোর কাজ? আরে কুল কুল মিস্টার আহমেদ, এত হাইপার হওয়ার কি আছে? বেশি হাইপার হলে আপনার প্রেশারটা না আবার বেড়ে যাবে। ওর সাথে কথা না বাড়িয়ে ওরা গেটটা পেরিয়ে বাড়ির ভিতরে গেল। ফ্রেশ হওয়ার দরকার। রোহান ওদের যাওয়ার পানে তাকিয়ে বাঘা হাসলো। ও ফোন করে সোহেলকে বলেছিল কিছু লোক পাঠাতে, আর ওদের গাড়ির সকল চাকা যেন খুলে নেয়। ব্যাস খুলে নিল তার কথা মতো। এই আর কি। রোহান গেট থেকে স্টেজে এসে দাঁড়িয়ে তার মাকে বলল হলুদ অনুষ্ঠান শুরু করতে। রোহানের মাও তাই করলো। রওনাকের গালে হলুদ ছোঁয়ালো, তারপর ছোঁয়ালো ওদের মামা আর মামি, তারপর ছোঁয়া স্মৃতি, তারপর কুহু, তারপর রোহান। এখন আসবে রওনাকের বন্ধুরা। রোহান কুহুর পাশে বসে বাটি থেকে হলুদটা নিয়ে প্রথম সে তার গালে ছোঁয়ালো, তারপর সেখান থেকে অল্প একটু হলুদ নিয়ে কুহুর কোমরের সাইড থেকে একটু শাড়িটা সরিয়ে সে কুহুর কোমরে লেপে দিল। হঠাৎ রোহানের এই স্পর্শে কুহুর শরীরের রোমকূপ দাঁড়িয়ে পুরো শরীরটা কেঁপে উঠল মৃগী রোগীদের মতো। কুহু সরে যেতে নিলে রোহান বলল, একদম মেরে ফেলবো, আমার থেকে দূরে সরবি না, এইখানেই থাক। কুহুর গালের সাথে নিজের গালটা ঘষে দিয়ে ওর গাল থেকে কুহুর গালে হলুদ দিল। স্মৃতি এই মোমেন্টটা মিস করতে চায় না, তাই সবার অলক্ষ্যে ফোনে ক্যাপচার করে নিল। এখন সবাই রৌনকের বন্ধুরা, রোহানের বন্ধুরা সবাই রোহানকে আবার চেপে ধরে বলল গান শোনাতে। রোহান কুহুর দিকে তাকিয়ে বলল, কি রে, গাইবো? সবার সামনে এরকম কাণ্ডে কুহু লজ্জায় মাথা নিচু করে রেখেছে। রোহান উচ্চস্বরে গা কাঁপিয়ে হেসে উঠল। কুহুরও কিন্তু গানের কণ্ঠ বেশ ভালো, আমি চাই ও আমার সাথে গাক। সবার জোরাজোরিতে কুহুও বাধ্য হলো গান গাইতে। রোহান গিটারে হাত নিয়ে টুংটাং করে বাজাচ্ছে। মাইকের সামনে দুটো চেয়ারে বসে আছে কুহু আর রোহান। দূর থেকে ওদের দেখে খুশিটা কেউ জ্বলে উঠেছে। মনে হচ্ছে এখনই কুহুকে মেরে ফেলে শান্তি পাবে। আজ শুক্রবার, পবিত্র জুম্মার দিন। জুম্মার নামাজের শেষে বিয়ে হবে রৌনক আর শ্রাবণীর। খুব ধুমধামে বিয়েটা হবে না, শুধু হবে ঘরোয়া হবে। কুহু খুব সুন্দর করে সেজে ঘর থেকে বের হয়ে মৌয়ের সাথে দেখা হলো। মৌ কোনো কিছু বললো না, উল্টো দেখেও না দেখার ভান করে চলে গেল। কুহু ভাবছে ওর হলোটা কি। কুহু দাঁড়িয়ে থাকতে স্মৃতি কুহুর সামনে এসে দাঁড়িয়ে বলল, আপুমনি, আমার ওন্নাতে পিন আপ করে দেবে, আমি পারছি না। কুহু খানিকটা হেসে বলল। পিছন থেকে রোহান বলে উঠল, বুঝলি স্মৃতি, আমাদের কুহু অনেক বড় হয়ে গেছে, ও একটা বাচ্চার মা। কুহু বুঝে পায় না এই ছেলের সমস্যা কি, সবসময় কুকুর দোষ ধরে। তা কুহু ম্যাডাম, আপনার বয়স কত? বাহ, খুব ভালো। এই 18 বছর বয়সে আপনার মনে হয় আপনি অনেক বড় হয়ে গেছেন। আমার তো মনে হয় নাক টিপ দিলে এখনো দুধ বের হবে। ওদের কথার মাঝে রওনক উপস্থিত হয়ে রওনক বলল, প্লিজ রোহান, দয়া করে ওর পিছন লাগিস না, ওকে ওর মতো থাকতে দে। সমস্যা কি ভাই তোমার? আজ কিন্তু তোমার বাসর রাত, মনে রাখো। আমি যদি একবার তোমার প্রতি রেগে যাই, তাহলে তোমার ভবিষ্যৎ প্রজন্মের মুখটা আর দেখা হবে না। থতমত খেলো রওনক। রোহানের মুখে এরকম কথা শুনে লজ্জায় কান গরম হয়ে গেল। আর স্মৃতি, ও তো মাথা নিচু করে ঠোঁট টিপে হাসছে। ছোট বন্ধুর সামনে এহেন কথায় চরম অস্বস্তিতে বলল, তাড়াতাড়ি আয়, নামাজ পড়ে যেতে হবে ওর বাড়িতে। ইস ভাইয়া, তোমার তো আর দর্শ হয়েছে না। বেশরম, এক মাকে শীত যায় না। আমার দিন আসবে, রেডি থাকিস। সে দেখা যাবে। বাড়ির সব পুরুষগুলো মিলে নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছে রোহানের। রোহান সিঁড়ি দিয়ে নামতেই রোহানের বাবা বলল, আসছে আমাদের রাজপুত্র। নিঃসন্দেহে আমি রাজপুত্রই। তা নামাজে যাচ্ছেন, পবিত্র মন নিয়ে যান, আর আল্লাহকে বলুন আপনার সকল পাপের জন্য আপনাকে যেন ক্ষমা করে দেয়। আচ্ছা, এমন কলুষিত হৃদয় নিয়ে আল্লাহ দরবারে কিভাবে যাবেন? আপনার হৃদয় কাঁপবে না? হৃদয়ে ভয়ে জড়ো হবে না? আপনার এই অপবিত্র হাত দিয়ে আল্লাহ জিনিস ছুঁইবেন, আপনার এই পাপিষ্ঠ হাতটা কেঁপে উঠবে না? তুমি এইবার বেশি বেশি করছো, ভুলে যাচ্ছ আমি তোমার পিতা হই। ওখানে আমার কষ্ট। আপনাকে নিজের পিতা বলে পরিচয় দিতে আমার ঘৃণা লাগে। পারলে তো পাপের রক্ত মুছে দিতাম, কিন্তু সমস্যা নেই, পাপের রক্তই পাপকে বিনাশ করবে। আপনি তৈরি হন, বিনাশের সুর বাজছে বইকে। আহ রোহান, কি শুরু করলি ভাই, চল তো নামাজে যাই।
কথাটা বলে রওনক রোহানকে টেনে নিয়ে গেল। ওরা মসজিদে আসলো। মসজিদের হুজুর পিছনে হাজারো মানুষের সাথে দাঁড়ালো নামাজ আদায় করতে। একমাত্র এই একটা জায়গায় কোনো ভেদাভেদ নেই, সকল শ্রেণীর মানুষ সমান হয়। দুনিয়াটাতে মাত্র 2 দিনের, আজ আছে তো কাল নেই। তাও মানুষের মনে ক্ষোধাভীতি তৈরি হয় না। মানুষ শয়তানের প্রচারণায় জড়িয়ে পড়ে হাজারো পাপে। আল্লাহ সকলকে হেদায়েত দান করুক, এটাই আমাদের চাওয়া, এটাই চাওয়া। প্রশান্তির মনে বের হলো রোহান। 2 ভাই হেসে হেসে কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাড়ি থেকে মসজিদ বেশি দূরে নয়, মাত্র 10 মিনিটের রাস্তা। অবশেষে বাড়ি এসে গম্ভীর পরিবেশ দেখতে পেল। রোহানের চাচির সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কুহু। রোহানের চাচি কুহুর দিকে আঙুল তাক করে চোখ পাকিয়ে বলল, কাক কখনো ময়ূর হয় না, কাক কাকই থাকে। রোহান বেশ গম্ভীর কণ্ঠে বলল, তাই নাকি চাচি? কুহু কাক হলে আপনি কি? কুহু তো রূপে গুণে গুণবতী, কিন্তু আপনি? আপনার না আছে গুণ আর না আছে রূপ। বুঝলাম না চাচা আপনাকে কে থেকে পছন্দ করেছে? রোহান, তুমি কার সাথে কাকে মিলাচ্ছ বলো তো? কোথায় ও আর কোথায় আমি? ওর জুতার যোগ্য না। এক ঘর ভর্তি মানুষের সামনে একটা কথা শুনে অপমানে গাটা ঢিঢি করে উঠল। তিনি আর কিছু বলতে যেতে নিলে রোহান খুব সতর্কপূর্ণভাবে তার ডান পাটা একটু এগিয়ে দিতেই তিনি হোঁচট খেয়ে পড়ে গেল। আর পড়লো তো পড়লো, তাও কুহুর পায়ের সামনে পড়লো। কুহু ওনাকে ধরে তুলতে নিলে রোহান চোখ গরম করে বলল, খবরদার কুহু, ভুলেও এই দচ্ছেল মহিলাকে তুই ছবি না। যার যার কর্মফল শেষে ভোগ করবে। উনি একে উঠে যাবে। যা, রেডি হওয়ার কিছু বাকি থাকলে হয়ে নে, আমরা এক্ষুনি বের হব। কুহু আর কিছু না বলে রোহানকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে রোহান স্লো ভয়েসে বলল, শাড়ি পরেছিস ভালো কথা, বাট শাড়ি ভেদ করে যেন শরীরের একটা পার্টও দেখা না যায়। যদি দেখা যায় তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আরেকটা কথা, তোকে যেন কোনো ছেলের আশেপাশে বা ছেলেদের সাথে কথা বলতে না দেখে। 100 হাত দূরে থাকবে। যদি দেখি তাহলে কিন্তু তোকে আমার ক্রোধের আগুনে পুড়িয়ে মারবো। কথাটা মাথায় ঢুকিয়ে নিস। বলেই চলে গেল। কুহু চোখ বড় বড় করে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, ও আল্লাহ গো, কি তেজ! কিভাবে শীতল গলায় থ্রেড দিয়ে গেল? সোফায় বসে আছে সবাই, আবার কিছু সংখ্যক লোক চেয়ারে বসে আছে। আনাচে কানাচে মানুষের ছিটাছিটি। তবে এ বাড়িতে মেয়ের থেকে ছেলের সংখ্যা বেশি। রোহানের বেশ রাগ লাগছে, কারণ এখানে প্রতিটাই ছেলে সুদর্শন যুবক। কুহুকে না আনলেই ও পারত। এখন যদি কোনো পুরুষের নজর তার নাদান বউয়ের উপর পড়ে তাহলে তো হলো। রোহান একবার কুহুর দিকে তাকিয়ে দেখতো কুহু হাসছে, দাঁত ভাটকাচ্ছে। দেখো, কই আমার সামনে থাকলে তো কখনো হাসতেও দেখি না। আর ওদের সামনে হাসছে দেখো, সমস্যা নেই, পাশে যেয়ে নেই, তারপর তোকে ধরবো। কাজে এসে উপস্থিত হতেই পরিবেশটা বেশ পাল্টে গেল। হাসি খুশি পরিবেশটা জানান দিচ্ছে বিদায়ের ঘন্টা বেজে গেছে। কাজী নিয়ম অনুসারে বিয়ে পড়ানো শুরু করলো। আজ রোহানেরও স্মৃতির প্রেক্ষাপটে ভেসে উঠেছে সেই স্মৃতি, যে স্মৃতিতে ছোট গোলুমোলু কুহুটা লাল একটা জামা পরে আর লাল ওড়না মাথায় দেওয়া, আঙুলটা ধরে আছে রোহানের। তারপর তারা মসজিদে গিয়ে বিয়েটা পড়ে নেয়। সাক্ষী হিসেবে ছিল ওর মার ভাই। আর এখন হয়তো কুহুর মনে নেই, তাতে কি কি রোহানের তো সবটা মনে আছে। ছোট্ট কুহুটাকে এক নজর দেখার জন্য কত ছটপটানি তার। দম বন্ধ হওয়ার পরিস্থিতিতে কেই বা জানতো তার কুহুটা এখন যৌবনে পা দিয়েছে। হাসলে কি সুন্দর টোল পড়ে। মনে হয় সেই সময় কালটা টেনে দেই। রোহান তার ভাবনায় ব্যস্ত, এদিকে খেয়ালও নেই যে তার ভাইয়ের বিয়ে বাড়িতে এসেছে। সে খেয়ালে ডুবে আছে তার প্রেয়সী। যখন সবাই মিলে আলহামদুলিল্লাহ বলে উঠলো, তখন রোহান মাশাল্লাহ বলে উঠলো। রৌনক রোহানের কানে কানে বলল, ভাই আমার, তুই তো পুরো দেওয়ানা হয়ে গেছিস। এখন তো আমার বিয়ে কমপ্লিট হয়ে গেল। রোহান বাম ভ্রুটা কুঁচকে ফেলে বলল। হয়ে গেছে। রৌনক পারে না কপাল চাপড়াতে। অবশেষে নতুন বউ নিয়ে রওনা দিল তারা। নতুন বউয়ের সাথে তার বাপের বাড়ি থেকে একজন এসেছে, নাম স্বপ্নিল শেখ। রোহানের মোটেও পছন্দ হলো না, কিন্তু ভাইয়ের শ্বশুরবাড়ি বলে কথা, শ্রিঙ্কিট করতে চায়নি, তাই চুপচাপ হজম করে নিয়েছে। কিন্তু কুহুকে সবার অগোচরে ঠিকই সাবধান করে দিয়েছে ওর আশেপাশেও যেন না থাকে। কুহু গাড়ির এক সাইডে বসে আছে, জানালা দিয়ে মাথা বের করে বাহিরটা দেখছে। গাড়ি চলছে আপন গতিতে। হঠাৎ কুহুর ফোনে টুং করে একটা মেসেজ আসলো। কুহু ফোনটা বের করে মেসেজটা দেখলো তার ফ্রেন্ড সার্কেলের গ্রুপ থেকে। মেসেজটা দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো। রোহানের কপালে চিন্তার ভাঁজ পড়লো। কার এমন মেসেজে যার জন্য সুন্দর একটা মুচকি হাসি দিল, তার মনের কোণে উকি দিল। বউটা আমার বড় কিয়াতে জড়ালো না। হায় আল্লাহ, এখন তার কি হবে?
না স্বামী হিসেবে তার একটা দায়িত্ব আছে না, বউকে সামলে চলা। বউ নিয়ে বাড়ি আসতে আসতে প্রায় রাত 8টা বেজে গেছে। নতুন বউকে তারা অন্য একটা রুমে বসিয়ে রোহানরা লেগে পড়লো বাসর সাজাতে। সিম্পলের মধ্যে সাজাতে হবে যাতে তাড়াতাড়ি হয়। কুহু আসতে নিলে রোহান বাধা দিয়ে বলল, খবরদার এখানে আসবি না, এটা বড়দের জায়গা, বাচ্চাদের নয়। আমি মোটেও বাচ্চা নই। না তুমি কেন বাচ্চা হবে, তুমি তো বাচ্চার মা। আপনি কি জানেন আপনি একটু বেশি কথা বলেন? জন্ম থেকে অভ্যাস করে নেয়, তোকে সামলাতে হবে। হ্যাঁ, আমি কেন সামলাবো? আপনার বউ সামলাবে। রোহান খুব সুন্দর করে আস্তে করে বলে উঠল। তুই তো আমার বউ। কুহু আর কিছু না বলে চুপচাপ চলে গেল। রাজীব আর সজীবের সামনে পড়লো। রাজীব ইচ্ছে করেই কুহুকে ধাক্কা দিল। কুহু পড়ে যেতে নিলে সজীব ধরে নিল, তারপর আস্তে করে দাঁড় করিয়ে দিয়ে পড়লো। সরি। বিনিময়ে কুহু মাথা নেড়ে চলে গেল। ওরা যাওয়ার পানে তাকিয়ে রইল দু ভাই, যেন ওরা চোখ দিয়ে গিলে খাচ্ছে। বাসর সাজানো শেষ হলো, ডিনার করেছে সবাই। রোহানের পাশে বসে আছে কুহু। কুহু যেই না মাংসের কামড়টা দিল, ঠিক সেই সময় পাখির মতো ছো মেরে নিয়ে ওর খাওয়া মাংসের টুকরোটা রোহান নিয়ে টুপ করে মুখের ভিতরে দিয়ে চোখ বন্ধ করে চিবিয়ে খাচ্ছে। এই ঘটনায় কার কি প্রভাব পড়লো কুহুর জানা নেই, কিন্তু কুহুর উপর মারাত্মক প্রভাব পড়লো। ফাল ফাল করে তাকিয়ে আছে রোহানের দিকে। রোহান কুহুর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, কি হয়েছে, তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবি। চোখ দিয়ে আমি গিলে না খেয়ে খাবারটা খেল। আমার এটো করা মাংসের টুকরোটুকু আপনি নিলেন কেন? লেখা ছিল তোর, আমিও জানতাম না, মাত্র চিবিয়েছে, এখন আছে মুখে, চিবুচ্ছি। তোকে বের করে দেবো মুখ থেকে, তুই খাবি। ছি, ইয়াক। আপনি খান, আমি অন্যটা খাচ্ছি। রোহানের এমন ব্যবহার ঠিক হজম হচ্ছে না কুহু। কুহু কোনো রকম খেয়ে দিয়ে চলে গেল তার রুমে। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, শরীরটা জানান দিচ্ছে তার এখন শোয়া দরকার। কুহু লাইটটা অফ করে ড্রিম লাইটটা জ্বালিয়ে তারপর শুয়ে পড়লো। গভীর রাত, সবাই শুয়ে আছে। রোহান চুপি সারে কুহুর ঘরে গেল। কুহুর নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। কুহুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। রোহানের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে, কুহুর মুখে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। রোহান বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে বলতে লাগলো, আমি তো তুমি কিছু করি না এখনো, তাহলে কাঁপছো কেন? এই মায়াবতী, কি সুন্দর ঘুমিয়ে আছো তুমি অন্যের ঘুমটা কেড়ে নিয়ে। কুহুর উপর আদর্শ হয়ে কুহুর ঠোঁটের উপর আলতো করে ঠোঁট শুয়ে দিয়ে বলল, আমার প্রিয়তম স্ত্রী, ঘুমাও তুমি নিশ্চিন্তে, আমি আছি তো সারাক্ষণ তোমার সঙ্গে। কথাটা বলে গভীর একটা চুম্বন করে ওর উপর থেকে উঠে রুম থেকে বের হয়ে গেল। নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ল রোহান। সকালে কুহু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসলো। পড়াটা কমপ্লিট করে ব্যাগে বই গুছিয়ে বের হয়ে গেল নাস্তা করতে। রোহানের পাশের চেয়ারে বসতেই হবে, কুহুকে এটাই আদেশ রোহানের। বাড়িতে 3টা কাজের লোক থাকাতে বেশ সুবিধা হয়েছে। রোহানের মার আর কুহুর রান্নাঘরে যেতে হয় না। নতুন বউ শ্রাবণী তেমন ভাবে কাউকে চিনে না, আর নতুন বউ বলে একটু লজ্জা লজ্জা ভাব আছে। কুহুর সাথে চোখাচোখি হলো শ্রাবণীর। কুহু বিনিময়ে একটু মিষ্টি করে হাসি দিল, শ্রাবণীও হাসলো। স্বপ্নিল কুহুকে দেখে বলল, আরে বিয়ান যে, তা কোথায় যাচ্ছেন? কলেজ ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে আর কোথায় যেতে পারে? ড্রেস আপ দেখে বোঝা উচিত। ভাবিমা, তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না ভাই, হচ্ছে না। আচ্ছা, হলে আমাকে জানিও, আর প্রয়োজন পড়লে ভাইয়ের নামেও বেঁচে দিতে পারো, সমস্যা নেই, আমি শাসনে ওস্তাদ। স্মৃতি ফিক করে হেসে দিল। রোহানের চাচি খাবারটা মুখে দিতেই বলল, এ মা, খাবারটা একটু মজা হয়নি। বলেই প্লেটটা ছুঁড়ে মারল। চাচি ওঠেন। কিন্তু বসেই রইল রোহান। টেবিলে জোরে হাত দিয়ে বাড়ি দিয়ে বলল, স্ট্যান্ড আপ। রোহানের চাচি উঠে দাঁড়ালো। তারপর রোহান বলল, যে খাবারটা ফেলেছ সেই খাবারের জন্য মানুষ কতটা যুদ্ধ করে তোমার কোনো ধারণা আছে? অনেকেই খালি পেটে রাত্রি যাপন করে, তার কোনো আইডিয়া আছে? মুখের সামনে সব পাও তো, তাই সব হুঁশ হারিয়ে ফেলো। এই ফেলে দেওয়া খাবারটাই তুমি খাবে, কোনো কথা শুনতে চায় না। আর সবাই শুনে রাখো, 3 দিন, আগামী 3 দিন আমাদের অকর্ম ঠেকিয়ে অশ্রদ্ধেয় চাচি কোনো প্রকার খাবার পাবে না। আমি আবার দয়াবান ব্যক্তি তো, তাই পানি খলটা না করতে পারি না, শুধু পানিকে থাকবেন। আসি। কুহু, তোর দেরি হচ্ছে না? হায়, তোকে পৌঁছে দে। আর গাইস, ক্যারি অন। আর স্মৃতি, তুই খেয়াল রাখবি যাতে এই খাবারের পর পানি ছাড়া আর কোনো খাবার চাচি না পায়। কথাটা বলে কুহুকে নিয়ে চলে গেল। সবার চোখ জোড়া রোহানের প্রতি। রোহান যেতেই সবাই একটা বড় নিঃশ্বাস নিল।
এতক্ষণে সবার মনে হচ্ছিল কোনো ঝড়ের সম্মুখে পড়েছিল, এখন সেই ঝড়টা কেটে গেছে। কুহুর কলেজের আশপাশ দেখে বিরক্তিতে চ উচ্চারণ করলো। কলেজের পাশের টং দোকানে মানুষ আড্ডা দিচ্ছে, আর তার পাশে একটা ছাউনি, সেইখানে ছেলেরা ক্যারাম খেলছে। কুহু, তুই কি আদৌ ভালো করে পড়িস নাকি পড়াতে ফাঁকি দিস? হঠাৎ এমন প্রশ্নে কুহু তবদা খেয়ে গেল। সে রোহানের দিকে তাকালো। এই নিয়ে দ্বিতীয়বার এর মতো কুহু তাকালো রোহানের চোখে। ধারালো সূচের মতো তার চোখগুলো। এই চোখের দিকে তাকাতে কুহুর কলিজাতে গিয়ে লাগে। ফের আবারও চোখ নামিয়ে বলল, আমি কোনো ফাঁকি দেই না, A+ পেয়ে পাশ করেছিলাম। A+ পেয়েও কি তোর ভাগ্য ভালো কোনো কলেজ জুটে নাই? এমন বাজে কলেজে চান্স পেলে? জুটেছে বাড়ির সামনে, এটাই তাই, এটাতেই ভর্তি হয়েছি। আচ্ছা যা, এই শোন, হুম। তোর কলেজ কখন ছুটি হবে? 4টায়? কিন্তু আজ তো বাড়িতে অনুষ্ঠান, তাড়াতাড়ি ফিরবি না? না, আজ ক্লাসগুলো করতেই হবে, সামনে পরীক্ষা, আসছি আমি। বলেই চলে যেতে নিল। রোহান কুহুর হাত ধরে দাঁড় করিয়ে দিয়ে তারপর পকেট থেকে মানিব্যাগটা বের করে সেখান থেকে কিছু টাকা বের করে কুহুর হাতে ধরিয়ে দিল। আরে কি করছেন, লাগবে না তো টাকা। তোর লাগবে কি লাগবে না আমি জেগেছি, আমার মন চাইছে আমি দিছি, এখন এটা লাগানো না লাগানো তোর ব্যাপার। রোহানকে এভাবে কথা বলতে দেখে কুহুর চোখ কপালে ওঠার মতো হলো। কিরে দাঁড়িয়েছিস কেন? যা। কুহু পিছনে ফিরে সামনের দিকে হাঁটা দিল। কুহুর যাওয়ার পানে তাকিয়ে আছে রোহান। যতক্ষণ না চোখের অদৃশ্য হচ্ছে ততক্ষণ তাকিয়েছিল। কুহু অদৃশ্য হতেই রোহান বলে উঠল, তুই আড়াল হলে আমার অন্তর প্রতিনিয়ত দগ্ধ হয়। কুহু রানী, তোর কোনোদিনও মনে পড়বে না তোর আর আমাদের বিয়ের কথা। সমস্যা নেই, তুই ভুলে গেলে আমি মনে করে দিব তোকে। তোর ফেলে আসার একটা অতীতের অংশ আমি। রোহান তার গাড়িতে উঠে বসে গাড়িটা স্টার্ট দিল। এক জায়গায় যেতে হবে তার, দুপুরের আগে শেষ করে তারপর বাড়ি যেতে হবে। আর মনে মনে ভাবছে এই কলেজ নিরাপদ না কুহুর জন্য, এইখানে কোনো সেফটি নেই, যত সব বখাটে ভরা। রোহান এক সাইডে গাড়িটা থামিয়ে দিয়ে সোহেলকে মেসেজ করে বলল কুহুর কলেজের আশেপাশে লোক লাগিয়ে রাখতে, যাতে কুহুর সব খবর নিতে পারে। মেসেজটা করে ফোনটা পাশের সিটে রেখে আবারও গাড়ি স্টার্ট করলো। অজানা একটা জায়গায় রোহানের গাড়িটা থামলো। রোহানের পিছনের আর দুইজন লোক এসেছে বাইকে করে। এলাকাটাতে ভালো করে নজর দিচ্ছে রোহান। খুব একটা সুবিধার না, মত্ত মাতালের রাস্তা না। রোহান একটা ছবি নিয়ে আর সাথে রিভলভারটা সাথে নিয়ে গাড়ি থেকে নামলো। তবে রোহানের দক্ষ মনটা বলছে একটা দাঙ্গা হবে, তাই রোহান তার সাথে আসার লোক দুটোকে আগে থেকেই সচেতন করে দিল আর বলল ওর সাথে প্রতিনিয়ত কানেক্ট থাকতে হবে আর লোকেশনটা অন করে রাখতে, যাতে একে অপরের ঢাল হয়ে থাকতে পারে। সামনের একটা দোকান দেখে রোহান সেই দিকে গেল। তারপর একটা ছবি বের করে বলল, চেনেন? লোকটা একবার ছবিটার দিকে তো একবার রোহানের দিকে তাকিয়ে বলল, আপনার কি দরকার? আমার কি দরকার সেটা জানা তোর কাজ না, তোকে যা জিজ্ঞেস করেছি তুই সেটা বল। রোহান বুঝলো লোকটি চিনে কিন্তু বলবে না, তাই সে পকেট থেকে কিছু টাকা বের করে সেই লোকটার হাতে নিয়ে বলল, এবার বলে দে। ভালো ভালো বলে দিলে ভালো, হয়তো আমি মানুষটা বেশি সুবিধার না, তোর জন্য ক্ষতিকর হবে। রোহানের শান্ত কণ্ঠে হুমকি বার্তাটা শুনে বুঝে গেল লোকটা। বলল, সামনে একটা ক্লাব ঘর আছে, ওখানেই পাবেন। মদ খেয়ে হয়তো বেহুশ হয়ে পড়ে আছে। রোহান একটু পুরো হেসে বলল, ভেরি গুড। তারপর তার সাথে দুজন লোকটিকে জানান দিয়ে সে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। কিন্তু ওর মন বলছে আনাচে কানাচেতে ওত পেতে আছে বিপদ, যার আভাস সে পাচ্ছে। যত সামনের দিকে আগাচ্ছে তত ওর মনে হচ্ছে কেউ ওকে ফলো করছে। তাই সে তৎক্ষণাৎ পিছনে ফিরে তাকালো। তাকিয়ে দেখলো 3টা চ্যাংড়া পোলা। রোহান কোমরে হাত দিয়ে ওদের দিকে ভ্রুকুচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কি হয়েছে তুই এসে কইবি? আমাকে বছরে খুঁজতেছস ক্যারে? ওদের কথা ধরন শুনে ওর হাসি পেল। রোহান ঠোঁট কামড়িয়ে খানিকটা হেসে বলল, তোদের বসকে নিয়ে যেতে এসেছে, কি করবি তোরা? আয় তো দেখি কত শক্তি পারস কিনা। এইটুকু ছেলেরা তাকে যুদ্ধে আহ্বান করছে তার বেশ মানে লাগলো। সেও মাথা নেড়ে সম্মতি দিল। প্রথমে একটা ছেলে এগিয়ে এসে হকি স্টিক দিয়ে মারতে নিলে সে সরে গিয়ে ওর হাতটা মুচড়ে দিয়ে ভেঙে দিল। হাতটা মরমর শব্দ করে উঠল। ভ্রুজোরা নাচিয়ে বাকি দুজনকে জিজ্ঞেস করলো, কিরে লাগবে আমার সাথে? তোদের হাতটি গুড্ডেও কিন্তু ভেঙে ফেলবো। কিরে আসবে নাকি?
বাকি দুজনের হাওয়া ফুস হয়ে গেল, মুখটা ভয়ে চুপসে গেল। ওরা আর এখানে দাঁড়ালো না, দৌড়ে চলে গেল। রোহানের হাসি পেল। রোহানের সাথে বাকি দুজন এসে বলল, কি হয়েছে স্যার? কিছু না, হালকা পাতলা ঝামেলা। চলো সামনে যে ক্লাব আছে সে যেতে হবে, সেখানে গেলে দেখা মিলবে তার। তিনজন মিলে ক্লাবে গেল। কত কম বয়সী ছেলেরা এই ক্লাবে নেশাগ্রস্ত হয়ে পড়ে আছে। ওরা তিনজন ক্লাবের এদিক সেদিক দেখতে লাগলো। দূরে একটা টেবিলের উপর নজর পড়তে রোহান বলল, ও, তো মাল খেয়ে চাল হয়ে গেছে, চলো। হবে বলে এগিয়ে গেল সেই টেবিলের কাছে। লোক দুজন বলল, স্যার ওর তো কোনো হুঁশ নেই, কিভাবে নিয়ে যাব? যদি কেউ দেখে নেয় তাহলে তো ঝামেলা হবে। হবে না। রোহান তার কাঁধের ব্যাগটা খুলে একটা বোরখা বের করে দিয়ে বলল, এইটা পরেই সুন্দর করে মুখটা বেঁধে দাও নিকাবের সাহায্যে, তাহলেই হলো। লোক দুটো রোহানের কথা মতো তাই করলো। তারপর খুব সচেতনতার সাথে লোকটাকে নিয়ে বের হয়ে গাড়িতে উঠিয়ে বসে পড়লো। যত দ্রুত সম্ভব গাড়িটা নিয়ে বের হয়ে যেতে হবে। রোহান গাড়িটা স্টার্ট দিল আর ওর সাথে লোক দুটো বাইকে করে যাচ্ছে। রোহান তার কাজগুলো শেষ করে বাড়ি ফিরলো। বাড়ি ফিরতেই দেখলো রোহানের ফুফু বসে আছে সোফায়। রোহান দেখেও না দেখার ফান করে চলে যাচ্ছিল, কিন্তু সেইটা হয়তো রোহানের ফুফুর সহ্য হলো না, তাই স্বইচ্ছে বিপদ নিজের ঘাড়ে রাখলো। রোহান যাচ্ছিল ঠিকই, সেই সময় তার ফুফু বলে উঠল, তুই কি বিয়াদব হয়ে যাচ্ছিস? তুই তোর চাচিকে না খেয়ে থাকতে বলছিস? বলেছি তো চাচিকে। তোমার শুরু লাগছে কেন? নাকি চাচির ভাগের শাস্তি তুমি নিতে চাইছো? সমস্যা নেই, আমি দিয়ে দিব। কে নেবে নাকি চাচির ভাগের শাস্তি? তুই কিন্তু বড্ড বার বেড়েছিস। তোমরা কি তোমাদের অন্যায় ক্রমশ প্রকাশ্য, তোমাদের ভদ্র মুখোশের আড়ালে কুৎসিত মুখটা সবার সামনে প্রকাশ পাবে। সত্য কখনো চাপা থাকে না, সব সত্যি প্রকাশ পাবে। তোমরা তিন ভাই বোন মিলে যেটা করেছো সেটার একজন তো আছেই মানামি কলঙ্ক। মনে রেখো, তোমাদের রাতের আধারে নোংরা কুৎসিত খেলা শেষ হবে। তোমাদের এমন অবস্থা করব যাতে সমাজের প্রতিটা মানুষ তোমাদের দেখলে ঘৃণায় থুতু ফেলে তোমাদের মুখে। তোমরা নামেই মানুষ, কিন্তু কাজে কর্মে পুরো অমানুষ। জমিদারের বংশরা বুঝি অমানুষ তৈরি হয়? সবাই না। তাহলে আমিও অমানুষ তৈরি হতাম। আমার রক্তের সাথে মায়ের পবিত্র রক্ত লেগে আছে, তাই আমি মানুষের পরিণত হয়েছে। সবার প্রতি হয়ে যাওয়া অবিচারের সুবিচার করব। শুধু তাকিয়ে থেকে প্রিপারেশন নাও মাই ডিয়ার শয়তানি ফুফুমণি। আসে, টাটা। বলেই চলে গেল উপরে। রোহানের কথাগুলো শুনে ওর ফুফু খুব চিন্তিত হয়ে পড়ল। কতটা জানে কি জানে, ভাবতে ভাবতে তিনি চলে গেলেন মেয়ের রুমে। দরজাটা একটু ফাঁক করে দেখলো ঘুমিয়ে আছে। ফর্সা শরীরে ক্ষতগুলো কালচে রং ধারণ করেছে। তিনি সাথে সাথে চোখ বন্ধ করে নিল। আস্তে আস্তে মেয়ের বাড়ি থেকে লোক আসা শুরু করলো। ঘরোয়া ভাবে বউ ভাতটা হচ্ছে। বাড়ির মানুষগুলো ছাড়া আর কেউ নেই, সবাই একসাথে খেতে বসেছে। শ্রাবণী এই দিক সেই দিক তাকাচ্ছে বারবার। রোহান সেটা লক্ষ্য করে বলল, ভাবিমা, তুমি কাকে খুঁজছো? তোমার বর তো তোমার পাশে। কুহুকে খুঁজছি। ওর আস্তে আস্তে বিকেল হবে, আমাকে বলেছে। সামনে নাকি পরীক্ষা, তাই সবগুলো ক্লাস করতে হবে। শ্রাবণী ভাতের লোকমা মুখে দিতে দিতে বলল, ওহো, কি আর করবে, আপুমনি তো আর প্রাইভেট পড়ে না, শুধু কোচিং করে আর লাইব্রেরি থেকে বই কালেক্ট করে নোট করে সেইটা পড়ে। আমি দেখেছি একবার হাত পড়ে গিয়েছিল, সে পুরো হাতটা নিয়ে আপুমনি সারা রাত নোট করে তার পরের দিন সকালে কলেজে জমা দিয়েছিল বইটা। রোহান জানে না কেন এইটা ওকে কেন বলে না এইটা। রোহান ক্ষিপ্ত নজরে তার ভাইয়ের দিকে তাকালো, আর তার ভাই শুধু একটা কেবল ক্যাবলাকান্ত হাসি দিল। রওনাকা শ্রাবণী নিয়ম রক্ষার্থে ওদের সাথে রওনা দিল। কুহুর মা আর সৎ বাবা চলে যাওয়ার সময় রোহানের দিকে একবার চোখাচোখি হলো। ওরা কিছু বলেনি বিধায় রোহানও কিছু বলেনি। রোহান মনে মনে বলল, আপদ বিদায় হচ্ছে, এখন শুধু ফুফুর যাওয়ার পালা। কুহু হাতে বই নিয়ে ব্যস্ত পায়ে হেঁটে যাচ্ছে। রাস্তার মোড়ে এসে রোহানকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু থতমত খেলো। কুহুকে দেখে রোহান বলল, এই সমস্যা কি? এত লেট করেছিস কেন? আর তুই পায়ে হেঁটে কেন বাসে ফিরছিস? তোকে আমি টাকা দিয়ে এসেছি, রিক্সা দিয়ে চলে আসতে। এতগুলো প্রশ্ন একসাথে শুনে কুহু একটু অপ্রস্তুত হয়ে গেল। তারপর একটা ফাঁকা ঢোক গিলে বলল, এই তো বাড়ির কাছেই তো কলেজ, তাই আর রিক্সা নিইনি। তাছাড়া আজ প্রাইভেট পড়ানো ছিল, প্রাইভেট পড়াতে গিয়েছিলাম। তোর প্রাইভেট কেন পড়াতে হবে? আমি তো আছি, যখন যা লাগবে আমাকে বলবে, আমি দিব। কেন? আপনার টাকা কেন নিব? খুব সিম্পল, আমার টাকা মানে
তোর টাকা। কুহু আর কিছু বলল না, এমনিতেই ওর কথা বলার এনার্জি নেই। রোহান এইটা সেটা বলছে আর কুহু চুপচাপ শুনছে। অবশেষে ওরা বাড়িতে এসে পৌঁছালো। বাড়িতে পৌঁছাতেই যেন কুহু হাঁপ ছেড়ে বাঁচলো। কুহু ক্লান্ত পা নিয়ে রুমে চলে গেল। রুমে ঢুকে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিয়ে তারপর পড়ার টেবিলে বসলো বই নিয়ে। অনেক পড়তে হবে, কিছু চ্যাপ্টার তো শেষ করাই হয়নি, এখন সেই পড়া শেষ করতে হবে। পড়া যখন অর্ধেক তখন চারিদিকে মাগরিবের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। কুহু বইটা বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে বসতেই ঘুমিয়ে পড়ল। ল্যাপটপের স্ক্রিনে কুহুর ক্লান্তি মাখা ঘুমন্ত মুখটা দেখে একটা শ্বাস ফেললো রোহান। তারপর সে তার রুম থেকে বের হয়ে কুহুর রুমে এসে কুহুকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে কম্বলটা টেনে দিল। একগুচ্ছ চুল এসে পড়লো কুহুর মুখে। রোহান খুব সুন্দর করে সেই চুলগুলো সরিয়ে দিয়ে কপালে গাঢ় চুম্বন দিল। তারপর চেয়ারটা টেনে বসে বলল কুহুর নিকটে। তারপর কুহুর হাতটা টেনে ধরে বুকের বাম পাশে রেখে বলল, জানিস কুহু, কাল আমাকে এই কাজের শত্রু ইন্ডিয়া যেতে হবে, কিন্তু এই শত্রুপুরীতে তোকে রেখে যেতে ইচ্ছে করছে না। কিন্তু চিন্তা করিস না, তোকে আমি দূর থেকে আগলে রাখবো। জানিস কুহু, তোর থেকে দূরে যাবো কথাটা ভাবতে আমার শ্বাসকষ্ট শুরু হয়। মনে হয় আমি কোনো অ্যাজমা আক্রান্ত রোগী, অক্সিজেনের অভাবে মারা যাব। মন তো বলছে থেকে যেতে, কিন্তু বাহিরটা বলছে তোকে যেতে হবে। তুই তোর দায়িত্ব নিয়ে অবহেলা করতে পারিস না। ঘুমো তুই, আমি আছি তো তোর পাশে, চিন্তা কিসের। আমি থাকতে তোর শরীরে একটা কাঁটার টোকাও পড়তে দেব না। আমার কুহু রানী, তোকে অনেক ভালোবাসে। জানি না কি আছে তোর মাঝে, তবে যত দেখি তোর মুখ হারিয়ে আমার সব দুঃখ। আমি পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি, যাকে সে কৈশোর কাল থেকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছে, আজ তাকেই পেয়েছে। আমি খুব ভাগ্যবান রে কুহু, তোর জন্য গোটা দুনিয়ার সাথে লড়াই করতে পারবো। তুই শুধু একান্ত আমার, আমার মায়াবতী, আমার হৃদয় হরণী, আমার প্রিয়তম স্ত্রী। তুই অনেক ভালোবাসি রে। তোর নামে দলিল করে দিলাম নিজেকে, আর তোর সবকিছু আমি দলিল করে নিলাম আমার নামে। আজ 7টা দিন হলো রোহান বাড়িতে নেই। কুহুর খুব ভয় লাগতে শুরু করলো। রোহান বাড়িতে থাকলে কুহু অবশ্য নিজেকে নিরাপদ ফিল করে, কিন্তু আজ 7টা দিন ধরে কুহু নিজেকে অনিরাপদ ফিল করছে। ওর মনে হচ্ছে আশেপাশে ওর জন্য বিপদ ওত পেতেই রয়েছে। ওর মনে হচ্ছে একদল হায়নারা এসে বুঝে ওর উপর আক্রমণ করবে। এর কারণ আছে অবশ্য, রাজীব আর সজীব ওর দিকে বাজে দৃষ্টিতে তাকায়। দু একবার শরীরে হাত দেওয়ারও চেষ্টা করেছে। রোহান কবে আসবে ইন্ডিয়া থেকে এটা কেউ জানে না, কিন্তু কুহুর জানা নেই। দূর থেকে ওর বিষণ্ণ মনটা দেখেই একজনের হৃদয় পুড়ছে। রোহান দ্রুত ফোনটা হাতে নিয়ে কল দিল স্মৃতিকে। অসময় তার ভাই কল করেছে এটা ভেবে এসে তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলো। হ্যালো বলার আগে রোহান স্মৃতিকে বলল, কতবার বলেছে কুহুকে একা রাখবি না। কোন শেষে কুহুকে একা রাখলে? আরে গিয়ে জিজ্ঞেস কর কুহুর মন খারাপ কেন। আজ রাতে আর তোকে এই রুমে থাকতে হবে না, কুহু রুমে থাকবি, বুঝতে পেরেছিস? কথাটা বলে ফোনটা কেটে দিল। সারাদিন অনেক ধকল গেছে, এখন ফ্রেশ হওয়া দরকার। তাই রোহান আলমারিটা খুলে এক সেট কাপড় নিয়ে গেল ফ্রেশ হতে। রোহানের কথা মতো স্মৃতি কুহুর রুমের সামনে দাঁড়িয়ে আছে। দরজাটা কড়া নাড়ল। কুহু ভীতির সন্ত্রস্ত কণ্ঠে বলল, কে? আপুমনি, আমি স্মৃতি, দরজাটা খোলো। স্মৃতির কণ্ঠস্বর শুনে মনে মনে স্বস্তি পেল কুহু। দ্রুত পায়ে এগিয়ে গেল দরজার কাছে, তারপর খট করে দরজাটা খুলে দিল। স্মৃতির রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। কুহু স্মৃতির মাথায় গাঁটটা মেরে বলল, ওই মেয়ে কাজে তোমার স্কুল আছে ভুলে গেছো? পড়ালেখা কি চাঁদের দেশে তুইলা দিছো? ঘুম আসছিল না, তাই এলাম। চলো না আমরা মুভি দেখি। আই মেয়ে, রাত 1টা বাজে, এখন কিসের মুভি? কাল সকালে তোমার স্কুল আছে, আমার কলেজ। 3 দিন পর থেকে আমার পরীক্ষা। আসো ঘুমিয়ে পড়ি। বলেই দুজন বিছানায় শুয়ে পড়লো। রোহান ফ্রেশ হয়ে এসে ল্যাপটপ স্ক্রিনে দেখে কুহুরা ঘুমিয়ে পড়েছে, কিন্তু কুহুর হঠাৎ বিষণ্ণতা নিয়ে রোহানকে ভাবাচ্ছে। ওর তো মনে হচ্ছে ও ছুটে যাক কুহুর পানে, কিন্তু সেটা তো আদৌ সম্ভব না। সে যে তার কর্তব্যের টানে ছুটে এসেছে ইন্ডিয়াতে। রোহান কোনো রকম ডিনারটা সেরে ঘুমিয়ে পড়লো। এখন আর সকালে কাজ করতে হয় না কুহুর। ঘুম থেকে উঠে পড়তে বসে। কুহু পড়ছিল, তখনও স্মৃতি কুহুর ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন। কুহু ঘড়িতে টাইমটা দেখে নিল, 8টা বাজে। কুহু স্মৃতিকে ডেকে তুলে বলল ফ্রেশ হয়ে নিতে। স্মৃতি আড়মোড়া দিয়ে ফ্রেশ হতে চলে গেল। কুহু পড়ার টেবিল ছেড়ে উঠে ব্যাগটা গুছিয়ে নিল। তারপর একেবারে রেডি হয়ে নিয়ে কাঁধে ব্যাগটা নিয়ে নিচে নামলো। শ্রাবণী তখন রৌনককে ব্রেকফাস্ট দিচ্ছিল। কুহুকে দেখে শ্রাবণী বলল, কুহু, তুমি এখন নাস্তা করবে তো? আসো খেয়ে নাও। কুহু চেয়ার টেনে বসতে রোহানের চাচি বলে উঠল,
আসছে আমাদের মহারানী, ওকে আপ্যায়ন করো। শ্রাবণী যেহেতু নতুন তাই তেমন কিছু বলে না, তবে কিছু কিছু কথার উত্তর দেয়। রোহান যাওয়ার আগে কুহুর দায়িত্ব যে ওর উপরে দিয়ে গিয়েছে। শ্রাবণী হেসে বলল, অবশ্যই মহারানী, তো দেখেন না, দেখতে শুনতে মাশা আল্লাহ, আল্লাহ খুব যত্ন করে ওরে বানিয়েছে। তা চাচি আম্মা, আপনি শুধু কুহুর দোষটা ধরেন কেন? আপনার মেয়েরটা ধরতে পারেন না? লেখাপড়া তো সব বিসর্জন দিচ্ছে, সারাক্ষণ শুধু ফোন আর ফোন। কি আছে এত ফোনে? ওর সমবয়সী তো স্মৃতিও, কই স্মৃতিকে তো এইরকম কিছু দেখি না। কুহু না খেয়ে চলে যেতে নিলে শ্রাবণী কুহুকে টেনে বসিয়ে দিল। রওনাক তার প্লেট থেকে খাবারটা কুহুর মুখে সামনে তুলে ধরলো, কুহুকে খাইয়ে দিচ্ছে। কুহুর চোখ থেকে টপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো। এর মাঝে স্মৃতি এসে কুহুর পাশে বসলো। ওর দিকে তাকিয়ে দেখলো কুহুর চোখ দিয়ে পানি পড়ছে। স্মৃতি কুহুর চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, খাওয়ার সময় চোখের পানি ফেলতে নেই, আর সবার কথাই ধরতে নেই, খাও। স্মৃতি তার চাচির দিকে তাকিয়ে বলল, তা চাচি আর কত কুটনামি করবেন? বয়স হচ্ছে তো, ধর্মকর্মে মন দিন, এক ঠ্যাং তো কবরে, তাও এত কুটনামি আসে কোথা থেকে? শ্রাবণী হাসি পেল। শ্রাবণী মিটিমিটি করে হাসছে আর রওনক স্মৃতির চুল টেনে দিয়ে বলল, তুই একদম রোহানের মতো হয়েছিস। কুহু খাওয়া শেষ করে উঠতে নিলে রওনক ওকে কিছু টাকা দিয়ে বলল, সামনে তো পরীক্ষা, জরুরি কিছু কিনে নিস আর সাবধানে যাস। কুহু মাথা নাড়িয়ে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল কলেজের জন্য। পরিত্যক্ত একটা ভাঙা বাড়িতে আটকে রাখা হয়ে রয়েছে এক মাঝ বয়স্ক লোককে। হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। রোহান বন্ধ দরজাটা খুলে ভিতরে প্রবেশ করে। লোকটির কাছে যায়, লোকটির বাঁধন খুলে দেয়। তখন লোকটির চোখে ভয় এবং দুঃখের মিশ্রণ ছিল। রোহান তাকে সাহায্য করে, কিন্তু সে মনে মনে জানে এখানে কেবলমাত্র একজন নিরীহ ব্যক্তি আটকে নেই। এই চক্রটি আসলে নারীদের বাজারের সাথে জড়িত, আর এই জায়গাটি তাদের কুৎসিত ব্যবসার একটি অংশ। লোকটি যখন একটু সুস্থ হয় তখন রোহান দ্রুত জানতে চায়, তুমি কি জানো এখানে কিসের একটা অপরাধ চলছে? যারা যারা নারী পাচার করছে আমার উপর চাপ দিয়ে এখানে আটকে রেখেছিল, যতক্ষণ না আমি তাদের ব্যবসার জন্য কাজ করি তারা আমাকে ছেড়ে দেবে না। আর অনেক মেয়ে এখান থেকে নিয়ে চলে গেছে। রোহান এক পা এগিয়ে গেল, তার মুখে কঠোরতা বেড়ে গেল। তোমার কাছ থেকে আর কিছু জানাতে হবে না। লোকটি চুপ করে থাকলো কিছুক্ষণ, তারপর সে এক অস্বস্তিকর গলায় বলল, আমি জানি না, কিন্তু এক নারী এসেছে আর সে খুব গুরুত্বপূর্ণ ছিল, তারা তাকে নিয়ে গেছে। রোহান বুঝতে পারলো এই অপরাধী চক্রের কাছে অনেক কিছু লুকানো রয়েছে। এখন সে শুধু একটি নিরীহ ব্যক্তি নয়, এই চক্রের শিকারদের জীবনও রক্ষা করতে হবে। সেই মহিলার বিষয়ে তাকে তথ্য সংগ্রহ করতে হবে, কিন্তু এক্ষেত্রে তার দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। রোহান দ্রুত ফোন কল করে তার সহকর্মীকে জানালো, এই জায়গায় নারী পাচারের বড় চক্র কাজ করছে। আমরা যত তাড়াতাড়ি ব্যবস্থা না নেব ততই আরো জীবন বিপদে পড়বে। লোকটির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী রোহান জানতো এই অপরাধী চক্রের নেটওয়ার্ক আরো ব্যাপকভাবে। তাই সে সিদ্ধান্ত নেয় আরো গভীরভাবে তদন্ত করে এবং এই চক্রের শিকড় বের করতে হবে। তবে এটা সহজ হবে না, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রোহান মনে মনে ভাবলো, এখন আমার সাথে লোক নেই, যদি এখানে থাকি তাহলে বিপদে পড়তে পারি। তাই এখন আপাতত আমি চলে যাই, তারপর লোক নিয়ে আসবো। সেই লোকটাকে নিয়ে সে চলে গেল। কলেজ ক্যাম্পাসে বসে আছে কুহু। ক্লাস করতে মন চাইছে না তার, তাই সে লাইব্রেরি থেকে কিছু বই নিয়ে বাসার দিকে রওনা দিল। আজ কাল বাসায় ভালো লাগে না। রোহান ইন্ডিয়া চলে যাওয়ার পর থেকে ওই বাসাটা তার জন্য দোজখে পরিণত হয়েছে বলে মনে হয়। রোহানের ফুফু আর ওনার মেয়ে মন চলে গেল। ও রাজীব আর সজীব থেকে যায়। সুযোগ পেলেই কুহুর সাথে অসভ্যতামি করে, নোংরা ভাবে হাসে। এইসব দেখে কুহুর গা ঘিন ঘিন করে ওঠে। আজ আর হেঁটে যেতে ভালো লাগছে না, তাই সে একটা অটো নিয়ে বাড়ির দিকে গেল। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়ে বিছানার উপর বইগুলো নিয়ে বসলো। কুহু একদিকে ভাবতে লাগলো, রোহান ইন্ডিয়া চলে যাওয়ার পর তার পৃথিবী যেন অন্ধকারে ঢেকে গেছে। কিছুতেই আগের মতো হাসতে পারে না। বাসায় এসে সে হালকা মেজাজে বইয়ের ভেতরে চোখ রেখেছিল, কিন্তু মন অন্য কোথাও হারিয়ে গেছে। রাজীব আর সজীবের গা ঘিনঘিনে আচরণগুলো তার স্নায়ুতে চাপ তৈরি করছিল। ও দাঁড়িয়ে গিয়ে জানালা দিয়ে বাইরে তাকালো। আকাশের গাঢ় নীল রং তাকে এক অদ্ভুত শান্তি দিয়েছিল। মনে হলো সেখানে রোহান ভাইয়ের জন্য একটি জায়গা অপেক্ষা করছে, যেন সে ফিরে আসবে আর সবকিছু আগের মতো হয়ে যাবে। রোহান ভাই, আপনি কবে দেশে আসবেন? ও মুচকি হেসে আকাশের দিকে বলল। তার মনে ছিল শুধু একটাই প্রশ্ন,
তখন কি আর কোনো কিছু বদলাবে? কুহুর চোখে এক টুকরো আশা সঞ্চারিত হয়েছিল, কিন্তু তার হৃদয়ের তীব্র শূন্যতা। সে জানতো রোহান ভাই ফিরে এলেও সবকিছু আগের মতো হবে না। তার স্মৃতি এখনো সেদিনগুলোর মতোই মধুর নয়, বরং সেই দিনগুলোর মতোই ভারী। তার মন ভারাক্রান্ত ছিল। তবে সে জানতো রোহান ভাই যখনই ফিরবে তাকে কিছু বলার সুযোগ পাবে। সে আবারও তাকালো আকাশের দিকে, ভেবে দেখলো হয়তো কিছুটা সময় লাগে, কিন্তু সমস্ত কিছু ঠিক হয়ে যাবে একদিন। কুহু আবারও বইয়ের পাতা উল্টাতে শুরু করলো, তবে কিছুতেই মনোযোগ দিতে পারছিল না। রাজীব আর সজীবের কথা মনে পড়তেই তার ভেতরে এক ধরনের অসহ্য অনুভূতি উঠল। এই মুহূর্তে তার কাছে কোনো কিছুই ততটা গুরুত্বপূর্ণ ছিল না যতটা প্রয়োজন ছিল নিজের শাশ্বত শান্তি ফিরে পাওয়া। তার মনে হয় রোহান ভাইয়ের ফিরে আসা শুধু তার একান্ত ইচ্ছা নয়, বরং তার একমাত্র আশ্রয়, তার একমাত্র পরিত্রাণ। আপনি ফিরলে সব কিছু ঠিক হয়ে যাবে। কুহু নিজের মনে মনে বলল, যেন এক অদৃশ্য শক্তি তাকে আশ্বস্ত করতে চায়। এদিকে রোহান এবং অগ্নি চৌধুরী একসাথে তদন্তে যোগ দেয়। তবে তারা জানতো যে চক্রের শিকড় খুঁজে বের করতে গেলে আরো কঠিন পরীক্ষা দিতে হবে। প্রথমে তারা সেই পুরনো ভাঙা বাড়িটি আবারও পরিদর্শন করে, যেখানে আগের দিন রোহান কিছু তথ্য পেয়েছিল। অগ্নি খুবই সজাগ ও চিন্তাশীল ছিল। সে জানতো এক্সপোজ করার আগে যথেষ্ট প্রমাণ থাকা দরকার। বাড়ির প্রতিটি কোণ খুঁটিয়ে দেখার পর তারা কয়েকটি গোপন কাগজপত্র খুঁজে পায়, যেগুলো চক্রের গুরুত্বপূর্ণ লেনদেনের ইঙ্গিত দেয়। এখন তাদের পরবর্তী লক্ষ্য ছিল সেই তথ্যের উপর ভিত্তি করে চক্রের আরো সদস্যদের খুঁজে বের করা এবং তাদের মধ্যে যে কেউ গোপনে এই কাজগুলো নিয়ন্ত্রণ করেছে তাকে ধরা। রোহান, অগ্নি এবং তাদের টিম জানতো প্রতিটি পদক্ষেপ তাদের জন্য বিপদ ডেকে আনতে পারে। তবে একসাথে তারা দৃঢ় মনোভাবে এগোচ্ছিল এবং তাদের সম্পর্কে কিছু অজানা দিক উন্মোচিত হতে লাগলো। তারা একটা হাভেজের ঠিকানা পেল। সেই মতো তারা সিদ্ধান্ত নিল তারা সেইখানে ঘাপটি মেরে থাকবে। যখন নারী পাচারের জন্য গাড়িতে উঠাবে তারা তখনই তাদের হাতে নাতে ধরবে। তাই তারা আপাতত এইখান থেকে চলে গেল। চারিদিকে আধার নেমে এসেছে। এক ঝাঁক পাখিরা উড়ে যাচ্ছে তাদের গন্তব্যে। কুহু দরজার নক করার শব্দে কুহুর ঘুমটা ছুটে গেল। দুপুরে বইগুলো দেখতে দেখতে কখন যেন ঘুমিয়ে পড়েছিল বুঝতে পারেনি। কুহু বিছানা থেকে নেমে অগোছালো চুলগুলো সুন্দর করে আধখোপা করে নিয়ে দরজাটা খুললো। খুলে দেখলো শ্রাবণী দাঁড়িয়ে আছে। কুহু হেসে বলল, আরে ভাবি মা, তুমি এসো, ভিতরে এসো। না গো, ভিতরে আসবো না। তুমি রেডি হও, সিনেমা হলে যাব, সিনেমা দেখব। ভাবি মা, বিশ্বাস করো, শরীরটা ভালো নেই, আর 3 দিন পর পরীক্ষা। আমি একটু পরে পড়তে বসবো। ও আচ্ছা, তাহলে আমি, স্মৃতি, রৌনক আর বাড়ির সবাই যাচ্ছি। কোনো প্রয়োজন হলে ফোন করো, আমরা চলে আসবো। বলে চলে গেল। কুহু দরজাটা বন্ধ করে দিল। নিস্তব্ধতা যেন ঘিরে ধরেছে। কুহু এইসব মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে পড়াতে মন দিল। রাত তখন 8টা বাজে। রাজীব আর সজীব তাড়াতাড়ি আসে। হঠাৎ বাড়ির কলিং বেল বাজাতে কিছুটা চমকে যায় কুহু, কিন্তু পরে আবার ভাবে হয়তো বা বাড়ির লোক এসেছে। পড়াতে মন দেয়, কিন্তু ওর দরজাতে আচমকা নক পড়াতে বেশ ঘাবড়ে যায়। তারপর ভাবলো হয়তো স্মৃতি এসেছে। ভেবে পড়াটা দেখে দরজাটা খুলে দিল। দরজাটা খুলে সামনে রাজীব আর সজীবকে দেখে বিচলিত হয়ে দরজাটা বন্ধ করতে নিলে কিন্তু ওরা বাধা দেয়। ওদের শক্তির সাথে কুহু পেরে ওঠে না। রাজীব আর সজীব কুহুকে নোংরা চোখে দেখতে লাগলো। এই মুহূর্তে কুহুর পরিস্থিতি আরো সংকটজনক হয়ে ওঠে এবং তার ভেতরে আতঙ্ক ও আত্মরক্ষার প্রবৃত্তি কাজ করতে থাকে। কুহু খুব দ্রুত চিন্তা করে এবং তার শরীরের প্রতিটি অঙ্গকে প্রস্তুত রাখে। তার মধ্যে এক ধরনের প্রতিরোধের শক্তি জেগে ওঠে, কারণ সে জানে এই মুহূর্তে তার জীবনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কুহু পিছিয়ে যেতে থাকে, কিন্তু রাজীব আর সজীব তাকে এক মুহূর্তের জন্য ছাড়ে না। তারা ক্রমাগত কাছে আসতে থাকে। একসময় কুহু ব্যাকফুটে চলে যায় এবং রাজীব তাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। কুহুর শ্বাসকষ্ট হয়ে আসে, কিন্তু সে আতঙ্কিত না হয়ে দ্রুত নিজের শক্তি কাজে লাগানোর চেষ্টা করে দেয়। রাজীব যখন কুহুর ওপর ঝাঁপিয়ে পড়তে যায়, কুহু একটুও চিন্তা না করে শক্তির সাথে সরে গিয়ে তার পেছনে থাকা একটি স্ট্যান্ড ল্যাম্প বা অন্য কোনো শক্ত বস্তু দিয়ে রাজীবকে আঘাত করে দেয়। তুমি কিছু করতে পারবে না। এই মুহূর্তে কুহু যেন তার ভয় আর আতঙ্ককে পিছনে ফেলে দিয়ে নিজের নিরাপত্তার জন্য লড়াই শুরু করে। তার ভিতরের শক্তি তাকে চালিত করছে, যেন সে যে কোনো পরিস্থিতিতে হারবে না। কুহুর এই সাহসিকতার পর রাজীব এবং সজীব কিছুটা চমকে যায়। তাদের জন্য কুহুর এই প্রত্যাঘাত এক ধাক্কা হয়ে আসে। কুহু যখন ল্যাম্পটি নিয়ে রাজীব এবং সজীবের পায়ে আঘাত করে, তাদের কিছু সময়ের জন্য শারীরিকভাবে দুর্বল করে ফেলে এবং রাজীব এবং সজীব ব্যথায় চিৎকার করে ওঠে এবং কুহু সেই মুহূর্তে কিছুটা সময় পায় পালানোর জন্য। সে কোনো সময় নষ্ট না করে দ্রুত স্মৃতির ঘরের দিকে দৌড়ায়। তার হাতের জোর টেনে দরজাটা বন্ধ করে লক করে দেয়।
স্মৃতি ঘরের ভিতরে কুহুর ধস্তাধস্তি করে পড়ে যাওয়ার উপক্রম হয়, কিন্তু তার কোনো ক্ষতি না হয়ে সে একরকম প্রলম্বিতভাবে দাঁড়িয়ে থাকতে পারে। ভয় তার হাত পা কাঁপতে থাকে, হৃদস্পন্দন দ্রুত হয়ে যায়। কুহু জানে যে এখন পরিস্থিতি একেবারে সংকটপূর্ণ, তার শরীরের অস্থিরতা পাচ্ছে, তবে সে নিজেকে কিছুটা সান্ত্বনা দেয় যে এখন নিরাপদে রয়েছে। এদিকে তার হাত কেটে কিছুটা রক্ত ফ্লোরে পড়ে যায় এবং সে শ্বাস নিতে সমস্যা অনুভব করতে থাকে। রক্তের দাগ কুহুর দুর্বলতার আরো প্রমাণ, কিন্তু সে জানে যে তার এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে এখন মনোযোগ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কুহু ধীরে ধীরে রুমের এক কোণে বসে থাকে। পুরো শরীর কাঁপছে, কিন্তু তার মন ভেঙে যায় না। তার একমাত্র চিন্তা কি করে এই ভয়াবহ পরিস্থিতি থেকে বের হয়ে যাবে। হঠাৎই রোহনের মনটা আনচান আনচান করতে থাকে কুহুকে এক নজর দেখার জন্য। কুহুকে দেখার জন্য ওই ঘরের গোপন ক্যামেরা লাগিয়েছিল রোহন। ল্যাপটপটা অন করতেই কুহু কি করছে না করছে তার একটা ফুটেজ দেখতে থাকে। হঠাৎই চোখ পড়ে 12 মিনিট আগের ঘটনা, যা দেখে কপালের রগগুলো ফুলে ওঠে। তারপর ফোন নিয়ে দ্রুত রৌনককে ফোন করে বলে শীঘ্রই বাড়ি যেতে। ওইদিকে রোহানের বের হতে হবে। রোহানের অগ্নি বের হলো সেই নারী পাচারের গাড়িতে ধরতে, কিন্তু মনে জেগে উঠেছে প্রতিশোধের আগুন। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, তারা প্ল্যান করছে কিভাবে কি করবে, কোথায় কোথায় লুকিয়ে থাকবে। রোহানের এসবের মনে রোহানের মনটা পড়ে আছে বাংলাদেশে তার কুহুরানির উপর। রৌনক চলে এসেছে। সবার আগে কুহু রুমে গেল, গিয়ে দেখলো মেঝেতে বইপত্র ছিটিয়ে আছে। রাজীব সজীব পা ধরে আর্তনাদ করছে। ওদের দেখে শ্রাবণীর ভুজোটা কুঁচকে গেল। ওরা যখন গিয়েছিল তখন তো ওরা ছিল না। ওদেরকে কে জিজ্ঞেস করা হলেও ওরা বলছে আজ নাকি ওদের কাজ আসবে না। তাহলে ওরা এলো কেন? মুহূর্তেই 2-2 4 করে ফেললো। শ্রাবণী আর স্মৃতি মাথায় হাত দিয়ে বলল, ইয়া রব, স্মৃতি চলো, কুহুকে খুঁজে বের করতে হবে। বলে ওরা রুম থেকে বের হলো, কিন্তু রুম থেকে বের হতেই দেখে ঘরে কোণে রক্তের কণা। শেষ কণাটা স্মৃতির রুমের সামনে। ওরা বুঝলো কুহু স্মৃতির রুমে। শ্রাবণী দরজাটা নক করে বলল, কুহু দরজা খুলো, আমি তোমার ভাবি মা। কুহু দুর্বল শরীরটা নিয়ে দরজা খুলে আছড়ে পড়লো শ্রাবণীর বুকে। অল্প সময় কাঁদতে কাঁদতে নিস্তেজ হয়ে গেল। রৌনককে কোলে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিল। দ্রুত ফার্স্ট এড বক্সটা নিয়ে এসে হাতটা ভালো করে পরিষ্কার করে ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। তারপর রোহনকে একটা টেক্সট করে দিল। তো রোহন মেসেজটা পেয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। রাত তখন 12টায়। রোহন আর অগ্নি হাভেলের ঠিকানা অনুযায়ী এক অন্ধকার রাতে সেখানে পৌঁছায়। জায়গাটা শহর থেকে অনেকটা দূরে, চারিদিকে শুনশান পরিবেশ। অগ্নি চারপাশে চোখ বুলিয়ে বলল, এখানে কোনো মুভমেন্ট নেই, সব ঠিকঠাক মনে হচ্ছে। চক্রের লোকেরা এত সহজে ধরা পড়ার মতো বোকা হবে না। তারা ঠিক কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ছায়ার মতো চুপ করে থাকো। তারা দুজন হাভেলের পিছনের একটা পরিত্যক্ত কক্ষের জানালার ফাঁক দিয়ে বাইরে নজর রাখছিল। আধা ঘন্টা পর কিছু গাড়ি এসে থামলো। গাড়ি থেকে কিছু লোক নামলো এবং একে একে কয়েকজন নারীকেও নামিয়ে হাভেলের ভিতরে নিয়ে গেল। রোহন আর অগ্নি দেখলো নারীদের চোখে কালো কাপড় বাঁধা। লোকগুলো তাদের কথা বলতে দিচ্ছে না। এখনো সময় আসেনি। আমরা যদি এখন আক্রমণ করি তাহলে প্রমাণ নষ্ট হয়ে যাবে। অপেক্ষা করো। কিছুক্ষণ পর গাড়িগুলো আবারও আসতে শুরু করলো। এবার সেই লোকগুলো নারীদের গাড়িতে উঠাতে শুরু করলো। রোহন ইশারায় অগ্নিকে বলল, এটাই সময়। তারা হঠাৎ পেছনের দরজা দিয়ে বের হয়ে সোজা গাড়ির দিকে এগিয়ে গেল। রোহন গর্জে উঠল, থামো সিআইডি। চক্রের লোকেরা প্রথমে হতভম্ব হয়ে গেল। তারপর তারা পালানোর চেষ্টা করলো, কিন্তু অগ্নি তাদের পথ আটকে বলল, একজনও পালানোর চেষ্টা করলে ভালো কিছু হবে না, আমরা সব জানি। এতে রোহন আর অগ্নি বুঝবে পুরো প্ল্যান আরো বড়। তুই কি এমন কিছু মোড় চাস? গাড়ির দিকে এগিয়ে যাওয়ার পর চক্রের লোকেরা পালানোর চেষ্টা করলে রোহন আর অগ্নি তাদের আটকাতে থাকে। কিন্তু একটি কনভারসেশন হতেই পারে, যেখানে চক্রের একজন মহিলা সদস্য যারা নারীদের নিয়ে এসেছিল হঠাৎই নিজের মুখোশ খুলে ফেলে। মহিলা এক টুকরো কাগজ দিয়ে অগ্নির হাতে ফিসফিস করে বলল, তোমরা জানো না কি খেলা চলছে এখানে। এটা শুধু শহরের বাইরের একটা গোপন আস্তানা নয়, একদিন তোমরা বুঝবে। অগ্নি কাগজটা তুলে দেখে তাতে একটি অজানা নাম এবং ঠিকানার তালিকা ছিল। রোহান তৎক্ষণাৎ তাকে বলল, এটা কি দেখাচ্ছ? তবে অগ্নি কাগজটা রোহানের হাতে দিয়ে বলল, এই মুহূর্তে আমাদের শুধু ধরা পড়ার চক্রের লোকদের নিয়ে যেতে হবে, তবে এই নামগুলো বেশ গুরুত্বপূর্ণ। তারা নারীদের উদ্ধার করে থানার দিকে ফিরতে শুরু করে, কিন্তু ঠিক তখনই হাভেলির মধ্যে থেকে হঠাৎ একটা বিকট শব্দ শুনতে পেল তারা। রোহান আর অগ্নি চোখে চোখ রেখে সিদ্ধান্ত নিল
এটা আমাদের শুধু শিকার নয়, আরো কিছু বড় রহস্য অপেক্ষা করছে। তারা দ্রুত হাভেলির দিকে ফিরে গেল সেই শব্দের উৎস খুঁজতে। দরজা খুলে ভেতরে ঢুকে তারা দেখতে পেল অনেক পুরনো বই এবং কাগজ ছড়িয়ে ছিটিয়ে আছে, যার এক কোণে ধোয়ার মতো কিছু রঙিন চিহ্ন। একটি পুরনো পোকা খাওয়া আলমারি খুলতেই তাদের সামনে চলে এলো একটি অদ্ভুত পুঁথি। পুঁথির পাতাগুলো এক অবিশ্বাস্য চিত্রের বর্ণনা ছিল, যা পরবর্তী ঘটনাগুলোর দিকে আরো এক ধাপ নিয়ে যাবে। এরা দুই দেশের অপরাধী চক্রের সদস্য। তখন তাদের নিয়ে গিয়ে তদন্তের পর দুই দেশের নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ করে একটি বড় অপারেশন শুরু করতে হবে। এইসব ভেবে দীর্ঘশ্বাস ফেলল রোহান। রোহান আর অগ্নি চক্রের সদস্যদের আটকানোর পরে দ্রুত তাদের থানায় নিয়ে যায়। সেখানে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করে। চক্রের সদস্যরা শুরুতেই কিছুই বলছিল না, কিন্তু পরবর্তীতে একজন, যিনি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, চুপচাপ অগ্নির দিকে তাকিয়ে বলল, তুমি জানো না কি হতে চলেছে। দুই দেশের শক্তিশালী শক্তির মধ্যে আমরা কেবল পাও। অগ্নি তাকে থামিয়ে দিয়ে প্রশ্ন করে, কি পাও? তোমরা কি মাদক পাচারের সঙ্গে যুক্ত নাকি অন্য কোনো ব্যাপার? তবে মহিলা সদস্যটি কিছু জানালো না, কেবল বলল, যতই চেষ্টা করো সময় তোমাদের হাতে থাকবে না। এখান থেকে বেরিয়ে যাওয়ার পথ দুটি দেশের মধ্যে রয়েছে। এখন অগ্নি এবং রোহান জানতে পারে চক্রটি শুধু মাদক বা অস্ত্র পাচার নয়, বরং একটি আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ। তাদের কাছে থাকা গুরুত্বপূর্ণ তথ্য মতে তারা কিছু গুরুত্বপূর্ণ মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাচার করছিল, আর সেই পরিকল্পনা দুই দেশের সীমান্তের মাঝে চলছে। এরপর দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যোগাযোগ শুরু হয়। একদিকে ভারতীয় ও বাংলাদেশি পুলিশদের মধ্যে সমন্বয় গড়ে তুলতে হয়, অন্যদিকে এই আন্তর্জাতিক অপারেশনকে সফল করতে এবং চক্রটির মূল হোতাদের ধরতে একযোগে অভিযান চালানো। অগ্নি এবং রোহন জানতে পারে তাদের হাতে থাকা চক্রের সদস্যদের তথ্যের মাধ্যমে দুই দেশের গোয়েন্দারাও গভীরভাবে তদন্ত শুরু করে এবং পর্যায়ক্রমে বড় বড় চক্রের মূল পরিকল্পনা ধরা পড়ে। তাদের এই অভিযান শুধু সীমান্তের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং আন্তর্জাতিক পর্যায়ে এক বড় চ্যালেঞ্জ তৈরি করবে। অগ্নি এবং রোহান যখন দুই দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগে আসে, তারা বুঝতে পারে চক্রটি অনেক বড় এবং এর মধ্যে অনেক স্তর জড়িত। তথ্য অনুসারে চক্রের সদস্যরা শুধুমাত্র পাচারের জন্য এক দেশ থেকে আরেক দেশের মানুষই নয়, বরং আন্তর্জাতিক নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করতে চায়। এই প্রক্রিয়ায় তারা তাদের উচ্চমানের ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদদেরও গোপন ম্যানিপুলেট করেছে। এরপর গোয়েন্দা সংস্থারা একত্রিত হয়ে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে। চক্রটির শিকড় ধরে তাদের সন্ত্রাসী কাজগুলো রোধ করে সায়েন্স ফিকশনের মতো একটি মিশন তৈরি করা হয়। দুই দেশের সীমান্তে এক অভিনব অপারেশন চলবে। অগ্নি এবং রোহান একত্রে মাঠে নামে, যেখানে তারা চক্রের নতুন সদস্যদের নজরদারি করে, যারা এখনো স্বীকার করতে চায়। ধীরে ধীরে তাদের অবস্থান থেকে গুরুত্বপূর্ণ তথ্য মেলে। এদিকে চক্রের পুরনো সদস্যরা খুবই ক্ষিপ্ত হয়ে ওঠে, কারণ তারা জানে এইবার তাদের পক্ষে পালিয়ে যাওয়া সম্ভব নয়। তাদের লক্ষ্য তখন হয়ে ওঠে অপরাধী চক্রের মূল পরিকল্পনা সামনে আনা এবং তার মাধ্যমে দুই দেশের মধ্যে নিরাপত্তা দুর্বলতার সুযোগ নেওয়া। শেষমেশ একটি চমকপ্রদ ফাঁদ পাতা হবে। তবে এখন এখানকার কাজ শেষ। রোহান দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তার মনে কুহুর কথা একটা না ঘুরপাক খাচ্ছিল। কুহু তাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল, তুমি ফিরে যাও, কিন্তু তুমি জানো না তোমার জীবনে কি অপেক্ষা করছে। অগ্নি, যিনি এই অভিযানের পুরোপুরি মগ্ন, তখনও রোহানের মনোভাব বোঝে এবং তাকে শান্ত থাকতে বলে। তুমি সবকিছু ঠিকঠাক করছো রোহান, এইখানকার কাজ শেষ, তুমি দেশে যাও, বাকি আমি সামলে নেব। আমি সব সামলে দেশে গিয়ে তোমার সাথে দেখা করব। রোহান ঠিকই জানে তার সামনে আরো কঠিন সময় আসবে, তবে কুহুর কথা তাকে উদ্বিগ্ন করে তুলেছে, কারণ কুহু তার জীবনের এক বিশেষ স্থান দখল করে আছে। তাদের তদন্ত যখন আরো গভীর হয়, তখন চক্রের সদস্যদের মধ্যে কেউ এক সময় এমন কিছু বলে যা তাদের সবকিছু উন্মোচন করে দিতে পারে। চক্রের নেতৃত্বদের একটি বড় পরিকল্পনা ধরা পড়ে যায়, যার মধ্যে তাদের মূল লক্ষ্য ছিল দুই দেশের নিরাপত্তা ব্যবস্থা, এবং সেই নিরাপত্তা ভেদ করে তারা নিজেদের পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে রোহান এবং অগ্নি একে একে চক্রের অনেক সদস্যকেই আটক করে এবং তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক নিরাপত্তা
ব্যবস্থা রক্ষা করতে এক গুরুত্বপূর্ণ অভিযান শুরু করে। তবে রোহান ও অগ্নি জানেন যে শেষ সফলতা শুধু চক্রের মূল হোতাদের ধরলেও হবে না, বরং তাদের পিছনে যে অন্ধকারে রক্ষিত গুরুত্বপূর্ণ তথ্য আছে যা গোপন রাখা উচিত। এইসবের মাঝে রোহানের মধ্যে কুহুর জন্য একটা অস্থিরতা তৈরি হয়, একটা অনুভূতি যা তাকে এগিয়ে যেতে আরো কঠিন করে তোলে। রোহানের ভাগ্য ভালো, সে একটা এমার্জেন্সি টিকিট পায়। কোয়ার্টারে গিয়ে তার ব্যাগটা নিয়ে বের হয়ে যায়। রোহান জানে কুহু অসুস্থ, আর এটাই তাকে দেশে ফিরে যাওয়ার জন্য আরো বেশি অস্থির করে তুলেছে। বাড়িতে একমাত্র স্মৃতি আর রওনাক ছাড়া কেউ জানে না রোহান একজন সিআইডি অফিসার এবং তার জীবনের প্রতিদিনের ঝুঁকি কতটা বড়। তারও বিশেষ কারণ আছে, তবে এই মুহূর্তে কুহুর অসুস্থতা এবং তার প্রতি রোহানের গভীর ভালোবাসা তাকে দ্রুত দেশে ফেরার জন্য বাধ্য করেছে। বিমানে বসে সে কুহুর কথা ভাবছিল। তার স্মৃতিতে ভেসে উঠল সেই সময়গুলো, যে সময়টা রাজীব আর সজীব তার উপর আক্রমণ চালায়। রোহানের ভেবেই কষ্ট পাচ্ছে, তার পাখিটা কতই না জানি অসহায় মনে করেছে। রোহান মনে মনে বলল, কুহু, তুমি জানো না আমি কি করি, কেন দূরে থাকি, কিন্তু আমি আজ তোমার কাছে ফিরবো, তোমার পাশে থেকে সবকিছু ঠিক করবো। রোহান জানতো রাজীব আর সজীব তাদের নোংরা উদ্দেশ্য পূরণের জন্য কতটা নিচে নামতে পারে। তারা বাড়ি ফাঁকা পেয়ে কুহুর সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করছিল। সেই ভয়ে কুহু ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। তার শরীর এমনিতেই দুর্বল ছিল, আর এই মানসিক ধাক্কায় তার জ্বর বেড়ে যায়। রোহান যখন বাড়ি ফিরল, সোজা কুহুর ঘরের দিকে এগিয়ে গেল। ঘরে ঢুকে দেখলো কুহু বিছানায় শুয়ে আছে, তার চোখ বন্ধ, মুখে অসুস্থতার ছাপ। পাশে বসে আছে স্মৃতি, রৌনক আর ভাবিমা, সবার মুখ চিন্তায় ভরা। রোহান দ্রুত কুহুর পাশে গিয়ে তার হাত ধরল। কুহুর হাতটা ঠান্ডা বরফের মতো। রোহান ফিসফিস করে জিজ্ঞেস করলো, কুহুর কি হয়েছে, এত অসুস্থ কেন? ওর শরীর এমনিতেই দুর্বল ছিল, তার উপর রাজীব আর সজীব, ওদের নোংরা ইচ্ছা দেখে কুহু ভয় পেয়ে যায়। তখন থেকেই ওর অবস্থা খারাপ হতে শুরু করে, মানসিক ধাক্কা সহ্য করতে পারেনি। ভাই, তুই জানিস না রাজীব আর সজীব কতটা নিচে নেমে গেছে। তারা বাড়ি ফাঁকা পেয়ে কুহুর সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করেছিল। কুহু তখন পালিয়ে বেঁচেছে, কিন্তু সেই ভয় ওকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। ভাইয়া, আমরা অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও কিছুতেই শান্ত করতে পারিনি। ভয়টা এমনভাবে ওকে গ্রাস করেছে যে জ্বর বেরিয়ে গেছে। তুই ফিরে এসেছিস, এখন তুই ওর পাশে থাক, ওকে সাহস দে। রোহানের চোখে যেন আগুন জ্বলতে লাগলো। সে কঠিন গলায় বলল, ওর এটা করার সাহস পেল কিভাবে? কুহুর সঙ্গে এমন কিছু করার চেষ্টা, তাদের এর শাস্তি আমি দেব, ওদের ছাড়া হবে না। ভাই, ওদের আটকে রাখিস কুহুর ঘরে। এই কথা শুনে রোহান একটা কুড়ো হাসি দেয়। সেই কুহুর মাথায় হাত বুলিয়ে বলল, কুহু, আমি এখানে আছি, তুমি আর ভয় পেও না, ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এবার আমি তাদের এমন শিক্ষা দেব যাতে ভবিষ্যতে এমন কিছু করার সাহস আর কখনো না পায়। স্মৃতি আর রওনক চুপচাপ বাইরে চলে গেল। ভাবিমাও তাদের সঙ্গে গেলেন। রোহান কুহুর পাশে বসে রইল। সেই রাতে রোহান আর ঘুমালো না। কুহুর পাশে বসে তার শ্বাস প্রশ্বাসের ওঠানামা দেখছিল। তার মনে একটাই প্রতিজ্ঞা ঘুরপাক খাচ্ছিল, রাজীব আর সজীবের নোংরা উদ্দেশ্য আমি ধ্বংস করে দেব। তারা কুহুর সঙ্গে যা করেছে তার পরিণাম তাদের পেতেই হবে। রৌনক, স্মৃতি, শ্রাবণী, রোহানের মা বসে আছে। মনে মনে আফসোস করছে কেন যে কুহুকে একা ফেলে গেল। রোহান রৌনককে দিয়ে তার ফুফুকে কল করিয়ে এই বাড়িতে আসতে বলেছে, আর তার বাপ, চাচা, চাচির মৌয়ের ফোনগুলো কেড়ে নিয়েছে। কাল সকালে আহমেদ বাড়িতে তাণ্ডব চলবে। রোহান এক পলক তাকালো কুহুর পানে। ইস, মেয়েটাকে দেখেই মুখটা কেমন করে উঠছে। রোহান দাঁতে দাঁত চেপে সহ্য করছে। কাল সকাল হওয়ার অপেক্ষাতে অনেক বুঝিয়ে শুনিয়ে রোহান তার মাকে ঘুমাতে পাঠালো। স্মৃতিকেও তাই করলো। শুধু বাড়িটির 3টি মানুষ সজাগ আছে। ঘুমের মধ্যে কুহু কেমন ভয় কেঁপে উঠেছে। রোহান কুহুকে জাপটে ধরে বলল, কুহু পাখি, ভয় পাস না, আমি চলে এসেছি, তুই নিরাপদ আছিস, ভক্তি আঁকলে রাখবো তোকে, করে সেটা আমার। কুহুর কপালে চুম্বন করতে গিয়ে রোহানের চোখ পড়লো, দুপোটা জল গড়িয়ে পড়লো কুহুর কপালে। কুহুর বন্ধ চোখেও কেমন জল গড়িয়ে পড়লো। খুব যত্নে কুহুর চোখের পানিটা মুছে দিয়ে বলল, শুধু তুই ছিলি আর আমি ছিলাম তোর পাশে। তোর ভয়, তোর কষ্ট আমার বুকের মাঝে। তুই যখন কেঁপে উঠলে আমি ছিলাম সেখানে, বুক দিয়ে আঁকলে রেখেছিলাম, তুই একা না ফিরে। ভোর 5টা বাজে। সেই সময়ে কুহুর জ্বরটা
কমে এলো। বাইরে থেকে এসে একবারের জন্য ফ্রেশ হয়নি, এখন ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে কুহুর পাশে শুয়ে পড়লো। ভাবিমা আর ভাইয়াকে রুমে পাঠিয়ে দিয়েছে। কুহুকে জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে নিল। তুমি যখন হাসো আমি হারিয়ে যাই তোমার শূন্যতায়, তোমার স্পর্শে মিলিয়ে যায় সব দুঃখের ছায়া। একা আমি কিছুই নয়, তুমি ছাড়া পৃথিবী আছে না। তোমার প্রতি ভালোবাসা এক জীবনের চেয়ে অনেক বড়। শরীরের ক্লান্তিতে কখন যেন ঘুমিয়ে পড়লো, রোহান টের পায়নি। সকাল 10টায় রোহানের কুকুর আগমন হয় আহমেদ বাড়িতে। নিচে চেঁচামেচি শুনে রোহান আড়মোড়া দিয়ে ঘুম থেকে উঠে তারপর ফ্রেশ হয়ে এসে কুহুর কাছে গিয়ে কুহুর কপালে হাত দিয়ে দেখে জ্বর আছে কিনা। না, জ্বরটা নেই। রোহান কুহুকে ডাকছে, এই গো পাখি ওঠ, সকাল হয়ে গেছে। বেশ কয়েকবারের ডাকে কুহু পিটপিট করে চোখটা খুলে দেখলো রোহান তার সামনে দাঁড়িয়ে আছে। রোহানকে দেখে অবাক চোখে তাকিয়ে আছে। রোহান কুহুর গালে হাত দিয়ে বলল, কি হয়েছে, কোনো সমস্যা? কুহু রোহানকে জড়িয়ে ধরে কেঁদে দিল। রোহানও বাচ্চাদের মতো করে কুহুকে আগলে নিল তার বাহু ডোরে। গো পাখি কাঁদে না, এই তো আমি। ভয় কি তোমার? বলতে পারো তুমি কি ভাবো? আমার কাছে থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে। তবে বেশ তোমায় নিলাম আমার বাহু ডোরে। যাও ফ্রেশ হয়ে নাও, নিচে আসো, আমি নিচে আসছি। রোহান একটা ব্ল্যাক কালারের লং ব্লেজার পরে, হাতে ঘড়িটা পরে, শরীরে একটু পারফিউম মেখে পকেটে হাত দিয়ে শীষ বাজাতে বাজাতে নামছে। ওর নামা দেখে মনে হচ্ছে কোনো দেশের নবাব নামছে। এমন পরিস্থিতিতে ওর চুপ থাকাটা ভয়ঙ্কর পূর্বাভাস দিচ্ছে। রৌনক শ্রাবণীর স্মৃতি বেশ মরে আছে। রোহান এসে পায়ের উপর পা তুলে সবার সামনে বসলো। রোহান হাতের ইশারায় সবাইকে বসতে বলেছে। রোহানের আচরণে বিরক্ত ওরা। স্মৃতি তো ওর ভাই রৌনকের কানে কানে বলল, ভাইয়া, মেজো ভাই যা দিচ্ছেন একদম ফাটিয়ে দিচ্ছে, পুরো সিনেমার হিরো। কিন্তু আপুমনি কেন আসছে না? এসে যাবে, চুপ থাকবেন। রোহানের কথা মতো ওর বাবা, চাচা, চাচি, মৌমুন সবাই বসলো। রোহান বসে আছে দেখে বিরক্ত নিয়ে রোহানের বাবা বলল, চুপ করে আছো কেন? তুমি কিছু বলো। ওয়েট মিস্টার আহমেদ, আগে আমার কুইন আসুক, তারপর তো বলবো। ওদের কথার মাঝে কুহু চলে আসলো কাকতালীয় ভাবে। কুহুর সাথে রোহানের ড্রেসটা মিলে যায়। রোহান ঠোঁট কামড়ে হাসলো কিঞ্চিত পরিমাণ। রোহান বসা থেকে উঠে কুহুর দিকে এগিয়ে যাচ্ছে। কুহু যখন অর্ধেক সিঁড়িতে আসলো তখন রোহান পকেটে থেকে একটা হাত দিয়ে আরেকটা হাত কুহুর পানে এগিয়ে দিল। কুহু ভীত সন্ত্রস্ত চোখে সবার দিকে তাকাচ্ছে। রোহান স্বল্প হেসে চোখের পাতা ফেলে কুহুকে ভরসা দিল। কুহু দ্বিধা মনে রোহানের হাতের উপর হাত রাখলো। রোহান হাসি মুখে বলে উঠল, গুড গার্ল। কুহুকে ধরে নিয়ে এসে ওর পাশে বসিয়ে দিয়ে নিজেও আগের স্টাইলে বসলো। তারপর সবাইকে উদ্দেশ্য করে বলল, তো এবার মূল কথা আসা যাক। মিসেস হাওলাদার, আপনি কি জানেন আপনার চরিত্রহীন লম্পট ছেলে এখন কোথায়? মুহূর্তে তিনি গর্জে উঠে বললেন, খবরদার রোহান, আজে বাজে কথা বলবি। আমার ছেলেরা ভালো। ও রিয়েলি? কতটা ভালো? ফাঁকা বাড়ি পেয়ে একটা মেয়ে সর্বনাশ করতে আসাটা কি ভালো? তিনি আবারও তিতে উঠে বলল, বাড়ি ফাঁকা পেয়ে এই মেয়েটাকে আমার ছেলে দুটো কে উস্কিয়েছে। রোহানের ঠোঁটে ভয়ঙ্কর পুরো হাসি। এই পরিস্থিতিটা না কুহুর যতটা ভয় পাচ্ছে তার থেকে বেশি রোহানের হাসিটাকে ভয় পাচ্ছে। ভয় একদম সিটিয়ে আছে। তিনি বললেন, মা যেমন মেয়ে তো তেমনই হবে। আজ এই মেয়েকে আমি মেরে ফেলবো, ওর জন্য আমার ছেলেদের বদনাম হচ্ছে। কথাটা বলে তিনি কুহুকে মারার জন্য উদ্যক্ত হয়ে হাত তুলতে নিলে রোহান আচমকা ওনার হাতটা মুচড়ে ধরে বলল, সাহস হয় কি করে ওর গায়ে হাত তোলার? আমি কিন্তু ছেড়ে দিই না, আন্ডারস্ট্যান্ড? আমার সামনে ওর গায়ে হাত তোলার চেষ্টা করলে হাত ভেঙে গড়িয়ে দিতে 1 সেকেন্ডও লাগবে না। চুপচাপ ওখানে গিয়ে বসুন। রোহানের হাত থেকে ছাড়া পেতেই তিনি চুপচাপ বসে পড়ে ভাইদের দিকে তাকালেন। ওনারা চোখের ইশারায় চুপ করে থাকতে বলতে। রোহান রৌনককে ইশারা করতেই রৌনক উপরে চলে গেল। কুহুর রুমটা খুলে বাঁধা অবস্থায় রাজীব আর সজীবকে টানতে টানতে নিয়ে এসে কুহুর পায়ের নিচে ফেলে ওদের দেখার মাত্রই কুহু রোহানের বাহুটা শক্ত করে ধরে কাঁদতে নিলে রোহান বলে, খবরদার চোখে যেন 1 ফোঁটা পানি না দেখে। চোখে পানি দেখলেই খবর আছে। রোহান রাজীবের হাতের উপর পা দিয়ে পিষতে পিষতে বলল, এই হাত দিয়ে ওকে ছুঁতে চেয়েছিলে? একদলা থুতু বের করে ওদের মুখের উপর ছুঁড়ে মেরে তার ফুফুদের উপর রক্তচক্ষু নিয়ে তাকিয়ে, মিসেস হাওলাদার, আপনি না বলেছিলেন মা যেমন হবে তার মেয়েও তো তেমন হবে। তাহলে আপনার ছেলে এমন কেন? আপনার ওকে চরিত্রে কোনো সমস্যা ছিল? রোহান, ভুলে যেও না আমি তোমার ফুফু হই। আমার সাথে ভদ্র ব্যবহার করো। আপনি ভুলে যাবেন না মিসেস হাওলাদার, আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? আপনার ছেলেদের হাত কাঁপলো না আমার কোহর থেকে নোংরা হাত বাড়ায়? আজ ওদের শাস্তি।
কঠিন শাস্তি। রৌনককে ইশারা করতে রৌনক তিনটা চাবুক একত্রিত করে ওদের মুখটা বেঁধে তারপর দুই ভাইয়ের পিঠের উপর আঘাত করতে নিলে রোহানের বাবা বাধা দিতে আসলো। রোহান দাঁত কিরমির করতে করতে বলল, খবরদার মিস্টার আহমেদ, আপনারা কেউ আজ আমাকে বাধা দিবেন না। সবাই এক ঘাটের মাঝে। আপনাদের 3 ভাই বোনের সব কুকর্ম আমার জানা, তে চুপচাপ থাকুন। সময় হলে আপনারা আপনাদের কর্মের ফল পাবেন। আর কথা না বলে দুই ভাইকে একসাথে আঘাত করল, মুখ বাঁধা থাকা অবস্থায়। তারা চিৎকার করতে পারছে না। রোহান আঘাত করতে করতে বলল, হাউ ডেয়ার ইউ টু টাচ হার। আজ তোদের ছাল চামড়া তুলে ফেলবো। যে হাতে কুকুরকে টাচ করেছিস সে হাত দুটোকে কেটে টুকরো টুকরো করে রাস্তার কুকুরকে খাওয়াবো।